ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা তো গত 1.5 বছর যাবৎ, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে, 2024-এ 5ই আগস্টের পর থেকে আমরা 1 সপ্তাহ 15 দিন 1 মাস পরপরই আমরা একটা মাহেন্দ্র খনের সম্মুখীন হচ্ছি। মানে আমাদের কাছে ব্রেকিং নিউজটা এমন হয়ে গিয়েছে যে ব্রেকিং নিউজ আর কেউ দেখে না। যেমন আমরা কালকে কালকে না, আজকে আসলে একটা মাহেন্দ্র খানের অপেক্ষায় আছি, যেখানে আমরা এক সরকার পাবো, নির্বাচিত সরকার, তা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার। সেই সরকারের এমপিরা শপথ নেবেন, মন্ত্রীরা শপথ নেবেন, এবং আমরা এমন একজন রাষ্ট্রপতিকে পাবো যিনি 3 সরকারের শপথ নেওয়া হয়েছে। আর কালকেরটা শপথ নেওয়া হলে আমরা দীর্ঘ সময় পরে পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছি। সবই মাহেন্দ্র খন আমাদের। খালি ওই যে আমাদের রাজনৈতিক ক্যারেক্টারটা বদলাচ্ছে না, একই রকমের থাকছে। সেই জায়গা থেকে আমরা একটু আলোচনায় আসতে চাই যে সংসদ সদস্যদের শপথ ও মন্ত্রিসভায় যারা থাকছেন, আমি জানি না মন্ত্রিসভায় যারা থাকছেন এরকমের বিভিন্ন তালিকা ফেসবুকেই হয়ে গেছে। এখন ফেসবুকে আসলে তালিকাগুলো, আমি একজনের নাম জানি, তিনি কনফার্ম থাকবেন, তিনি হলো প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তালিকায় আছেন। এখন তিনি কি তালিকাগুলো ফেসবুকে দিচ্ছেন কিনা, এবং মেইন স্ট্রিম যে মিডিয়া তারাও ফেসবুক থেকে নিয়ে থাকছেন। আমি একটি তথ্য শেষ করে আমাদের অতিথিদের সাথে পরিচয় করাবো। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে মন্ত্রিসভায় কারা থাকছেন এটা একটা বিশাল আগ্রহের ব্যাপার। ঘটনা করে গেল যে 3টি সরকার ছিল, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, তারা এটি নিতেন। কেন নিতেন জানেন? নিতেন হলো ওই যে নির্বাচনটা তো তারা 2 নাম্বারই নির্বাচন করেছেন, মানে 2 নাম্বারই ভোট করেছেন। ওটা নিয়ে যাতে কথা মানুষ বলতে না পারে, পরের দিনই সে মিডিয়ার মধ্যে একটা হাইপ তুলে দিতে, এই দ্রুত সরকার গঠন করে হবে, সবাই একটা চমকের মধ্যে থাকবেন। মন্ত্রিসভায় কে থাকছেন? কোনোই চমকই ছিল না। 3 বারই শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হয়েছেন। যাই হোক, আমাদের সঙ্গে আছেন মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, এবং সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সভাপতি এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান। আমার কনটেক্সটটা আপনি শুনলেন নিশ্চয়ই। এটা কিন্তু আমি কোনো ন্যারেটিভ বলিনি, এটা ফ্যাক্ট, সবসময় ফ্যাক্ট ছিল। ফ্যাক্টের জায়গা থেকে আমরা মন্ত্রিসভায় কারা থাকছেন এটা নিয়ে হয়তো আলোচনা করবো, কিন্তু এটা আমার খুব একটা এই ডিসকোর্সের আলোচনা হবে কিনা। বরঞ্চ মেজবাউল আজম সওদাগর, আপনারা জানেন যে এই সরকারটির রান করাটা খুব টাফ স্থানে আছে জিওপলিটিক্যালি। শেখ হাসিনা একটা ঢাল ছিল সে ভারত, বাংলাদেশে এখন সেই ঢাল নাই দেখে আমরা নিজেরাই চেয়ে নিছি যে আমরা সার্বভৌম থাকবো, কিন্তু ঢাল না থাকলে আমার ওই বড় বড় শত্রুর সংখ্যাও বেশি। সেই জায়গাতে আমাদের ফরেন মিনিস্টার কেমন হবে, তার শক্তিটা কেমন হবে, তার জ্ঞান কেমন হবে, কেমন হওয়া উচিত, কে হবে নিয়ে আমরা আলোচনা যাব না। আরেকটি বিষয় আছে, সেটি হলো অর্থ এবং আইন। এই দুটো মন্ত্রণালয়, জুলাই সনদ নিয়ে আপনি কথা বলছিলেন, জুলাই সনদটা কীভাবে হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনায় থাকবো। সেই কারণে আমাদের আইন মন্ত্রণালয়টা খুব শক্তিশালী এবং বিদগ্ধ হওয়া উচিত। সাধারণত যতটুকু জ্ঞান থাকা উচিত তার চেয়ে বেশি থাকা উচিত। আরেকটি হলো আমাদের অর্থনীতি, সেটাকে গড়ে তোলার জন্য। আমরা একটু শিরোনাম দেখে আলোচনা আসবো। দর্শক, শিরোনাম দেখে আলোচনা আসবো। স্বপ্নের সীমানা ছাড়িয়ে অসীম সম্ভাবনার দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আসুন আমরা এমন একটি বাংলাদেশি করি যেখানে সম্ভাবনা সীমাহীন আর স্বপ্নের কোনো সীমানা নেই। এই নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, পূর্ণতা পেল জুলাই সনদ, মন্তব্য প্রধান উপদেষ্টার। নতুন এমপি মন্ত্রীদের শপথের প্রস্তুতি সম্পন্ন। বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়, এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়, তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। সরকার সবসময় প্রস্তুত থাকে। যোগ দিচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার ও পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী সহ দেশের প্রতিনিধি। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। ভোট পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজপথে 11 দলীয় জোট। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা সুষ্ঠু ভোট আয়োজনে সহায়তা করেছে বলছেন বিশ্লেষকরা। নির্বাচন পরবর্তী পরিস্থিতি ঠিক রাখা কঠিন।
আমাদের অনুষ্ঠানটি বরাবরের মতো ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি আব্দুর রহমান আপনার কাছে আসবো, তার আগে আমি মেজবাউল আজম সওদাগরের সাথে কথা বলতে চাই। সেটি হলো যে আমি ছোট্ট করে মূল্যায়নটা চাই, আমরা মূল আলোচনায় যাব। সেটি শেষ পর্যন্ত অবশেষে আমরা তো প্রথমে চিন্তা করছিলাম আসলে হবে নির্বাচন হয়েছে না, নির্বাচন হলেও মানে রেজাল্ট হবে কিনা জানি না, না গণভোটে হাঁ হলে আরও 6 মাস থাকবেনি ডক্টর ইউনূস। তিনি শেষ বিদায় ভাষণ দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। সব কিছু মিলিয়ে কেমন ডক্টর ইউনূসকে কোথায় রাখবেন? জি, ধন্যবাদ। আমাদের এই ডিটারমিনেশনে কিছু যায় আসে না তার, তারপর আমরা করি। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ, আমার সহ আলোচককে সহ ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটি বললেন, আমি আপনার শোতে প্রথম থেকে এসেছি। দুটো বিষয়ে আমার বিভিন্ন শোতে আমি কমেন্ট করেছি। একটা হচ্ছে প্রথম কমেন্টটা, যেটা আমার মধ্যে একটা হতাশা ছিল যে এই ঠিক গণ অভ্যুত্থানটা কি যে প্রকৃতিতে, যে ন্যাচারে গণ অভ্যুত্থানটা হয়েছে সেইটার সাথে অ্যাডজাস্ট করে, অ্যাডাপ্ট করে ওই রকম শক্তিশালী একটা সরকার হয়নি, এটি আমার একটা হতাশা ছিল। আর দ্বিতীয় যে আমার একটা একেবারে মানে অগাধ আমার বিশ্বাস ছিল যে প্রফেসর ইউনূস হচ্ছে এমন একজন মানুষ যার ইন্টারন্যাশনাল একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তো তিনি যে কথা দিয়েছেন এই নির্বাচনের ব্যাপারে, নির্বাচন কবে হবে, বিশেষ করে তিনি যখন স্পেসিফিক্যালি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই জায়গা থেকে ডক্টর ইউনূস কখনোই সরে আসবেন না। তো এই যে নির্বাচন না হওয়ার যে বিষয়টা, এটা মূলত যারা হতাশাবাদী এবং আপনার গণ অভ্যুত্থানকে যারা ভালোভাবে নেননি, মূলত এই প্রোপাগান্ডাটা। এতটা সফট বাক্যে বলবেন হতাশাবাদী? না, আমি হতাশাবাদী না, আমি না আপনার বলছি না, যাদের কথা বলছেন তাদেরকে এত সফট এবং একটা এটা সফট বলা যাবে না, এটা সফট বলা যাবে না। আমি এই সেন্সে বলবো যে গণ অভ্যুত্থানটাকে যারা খুব ভালোভাবে নিতে পারেনি তাদের পক্ষ থেকে এই ধরনের কথাটা খুব বেশি পরিমাণে এসেছে আর কি। এবং বাজারে যে ছড়ানোর ব্যাপারটা, রাজনীতিতে ব্যাপক আলোচিত হওয়া, সেই জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলোও কিন্তু এমনভাবে কখনো বলেনি যে নির্বাচন হবে না। পলিটিক্যাল পার্টিগুলো হয়তো তাড়াতাড়ি চেয়েছে, তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, কিন্তু নির্বাচন হবেই না এমন কোনো হতাশা পলিটিক্যাল পার্টির মধ্যেও আমি দেখিনি। না, নির্বাচন হবে না এটা না, নির্বাচন কি হবে এই সংশয়টা কিন্তু এক ধরনের স্প্রেড আউট হতো। এবং এটার পিছনে যারা গণ অভ্যুত্থানকে ভালোভাবে নিতে পারেনি তাদের পক্ষ থেকে এই জিনিসটা বাজারে বেশিরভাগ এসেছে। এখন প্রফেসর ইউনূসকে যদি মূল্যায়ন করতে আমাকে বলেন, তো প্রফেসর ইউনূসের প্রথম এক নম্বর সফলতা মূল্যায়ন করতে আমি বলার এত সাহস নাই। ডক্টর ইউনূস, আমরা এইটা দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমরা উই আর প্রাউড অফ হিম, কিন্তু আমরা বলছি যে তার কাজের জায়গাটা, সেটাই আমি বলছি। তাকে মূল্যায়ন করার ক্ষমতা আমাদেরকে নাই, আমরা অনেক খুব নগণ্য মানুষ। কিন্তু একটা জায়গায় তার 100% সফলতা যে জায়গাটাতে আমি বলবো, এক নাম্বার হচ্ছে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে একেবারে একটা স্বাধীন সার্বভৌম দেশের পররাষ্ট্রনীতি ঠিক যেমন হওয়া উচিত, ঠিক তেমন জায়গায় তিনি একটা মানে খাদে পড়ে যাওয়া একটা অবস্থা থেকে তিনি তুলে এনেছেন বাংলাদেশকে, এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে একটা স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কী হওয়া উচিত। এবং আজকে যে কিছুক্ষণ আগে ডক্টর ইউনূস বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে কিন্তু তিনি এই কথাটা তিনিও স্বীকার করেছেন যে আমাদের পররাষ্ট্রনীতি এখন কারো উপর নির্ভরশীল নয়, আমাদের দেশ কিভাবে চলবে সেটা কারো কথা মতো চলে না, একটা স্বাধীন দেশ, সে স্বাধীনভাবে সিদ্ধান্ত। আপনার এই কথা থেকে আমরা পরবর্তী আলোচনাকে কানেক্ট করব। আমি আব্দুর রহমান, আপনার কাছে ডক্টর ইউনূসের ছোট্ট একটু আলোচনা চাই। তিনি মানে বিদায়ী ভাষণ দিয়েছেন, ছোট্ট মানে আপনার যা মনে হয় তাই। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা শুনছেন আপনার মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার পর থেকে একটা গোষ্ঠীর ওনাকে নিয়ে নেগেটিভ যে আলোচনাগুলো ছিল, কিন্তু আমরা ওনার প্রতি যে আমাদের একটা অগাধ বিশ্বাস ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চরম অপমান অপদস্থ করতেছিল বাংলাদেশে, ওনাকে নিয়ে বাংলাদেশ সংসদে এবং সকল জায়গাতে কিন্তু ডিপেন্ড করেছিল। কেননা ওনাকে তো আমাদের চাইতে আমাদের নেতারা আরও ভালো করে জানেন, চিনেন। দায়িত্ব নেওয়ার পরে আমি অনেক সিনিয়র নেতাদের সাথে আমি আলোচনা করেছি, ওনারা একটা কথা বলেছেন যে রহমান, ওনার প্রতি আমাদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে এবং ওনার প্রতি আমরা ডিপেন্ড করতে পারি, কারো কথায় কান দিবা না।
ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার জীবনে অর্থাৎ এটা অর্জিত হলো ছিল ইন্টারনাল আলোচনা, না। এটা ছিল হয়তো বা বাইরে হ্যাঁ। এক ধরনের না, সমালোচনা। এখানে বড় জিনিসটা হলো যে ওনার জীবনে অর্জিত যে সম্পদ সেটা হচ্ছে ওনার সুনাম। উনি একেবারে বড় ঘরে এক জন্ম নেওয়া কোনো সন্তান না। ওনার যে জীবনীটা আমরা পড়েছি, ওনার বক্তৃতার মধ্যে জেনেছি, উনি জীবনে এই জায়গায় আসতে কিন্তু ওনাকে কিন্তু অনেক ধরনের কাঠখড় পুড়িয়ে ওনাকে এখানে আসতে হয়েছে। সারা পৃথিবীতে আজকে ওনার যে সুনামটা, বিশেষ করে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রত্যেকটা মানুষ না হোক, অন্তত রাষ্ট্রপ্রধানদের মধ্যে যারা আছেন যারা বর্তমানে এক্স প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট এবং এক্স ফরেন মিনিস্টার এবং বর্তমান ফরেন মিনিস্টার থেকে আরম্ভ করে সবার সাথে ওনার কিন্তু সারা পৃথিবীতে একটা যে সুনাম, সেই সুনামটা উনি নষ্ট করবেন না। তার পাশাপাশি উনি যেই কর্মকাণ্ডগুলো উনি করেছেন, উনি যা বলেছেন উনি কিন্তু তা করেছেন, তা করে দেখিয়েছেন। উনি বাংলাদেশকে উনি যেটা বলেছেন যে উনি ভারতের মতো একটি রাষ্ট্রকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক যেই ভাষায়, যেই আচরণে, যেইভাবে তাদের সাথে হ্যান্ডেল করেছে, চোখে চোখ রেখে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটা ভারতের মতো একটা মহারাষ্ট্রের সাথে কিন্তু উনি কিন্তু সেইভাবেই চোখে চোখ রেখে কোনো অযৌক্তিক কথা তো বলেন, অযৌক্তিক কথা বলেনি, বাংলাদেশের মানুষের পক্ষে বলেছে, এবং বন্ধুসুলভ কথাই বলেছে। বন্ধুসুলভ কথা বলেছে এবং উনি কিন্তু প্রমাণ করেছে যে একটা ছোট্ট রাষ্ট্র হলে কিন্তু সম্ভব। আচ্ছা, আমি শেষ করব এই বিষয়টি, আপনার কাছে আসবো, ওই আলোচনা থাকবে, কিন্তু ছোট্ট একটু বললাম, এই যে আলোচনাটা আব্দুর রহমান বললেন, যে আমিও বললাম যে ভারতের সাথে তো সে বন্ধুসুলভ আচরণই করেছেন, শত্রুতা সুলভ না। না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যাকে বলা হলো যে সবচেয়ে অ্যাক্টিভ নোবেল লরিয়েট, উনি হলো খুবই কর্মময় ছিলেন, এবং যে কারণে তাকে ব্রাজিল থেকে ইউকে, এখানে আপনি আটলান্টার থেকে ওই উত্তর গ্রিনল্যান্ড সবাই চিনে, সবাই, আপনি তার সাথে একমত হন না হন তাকে শ্রদ্ধা করে। সেই লোকটার সাথে ভারতের যেই বালখিল্য আচরণ ভারতের সরকারের এবং ভারতের মিডিয়ার, এইটা কেমনভাবে দেখলেন? আচ্ছা, ভারতের আপনি বুঝি ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন, তাহলে ভারতের এই আচরণটা খুবই শিশুসুলভ। এখানে বিষয়টা হচ্ছে ভারতের দীর্ঘদিনের যে নেইবারিং পলিসি ছিল, অর্থাৎ আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ভারতের বাংলাদেশ নীতি যে ছিল, এই বাংলাদেশ নীতিটা ছিল মানে বাংলাদেশ নীতিটা ভারতের ফেল করেছে। বাংলাদেশ ফেল করার পর ডক্টর ইউনূসের এই যে আমলে, পররাষ্ট্রমন্ত্রী এখন আছেন, রাইট, উনি অনেক মেধাবী, জি, কিন্তু উনি ওয়ার্কে জয়শঙ্কর ওনার কোন কোন নীতিটা ফেল করে নাই প্রতিবেশীর ক্ষেত্রে? আমি তো প্রথমেই আপনাকে প্রতিবেশী নীতির কথা, নেইবারিং পলিসির কথা বললাম। মানে প্রত্যেক দেশের সাথে পলিসি ফেল করেছে। ভারত তার নেইবার কান্ট্রিগুলোর সাথে অংশীদারিত্বমূলক এবং সমমর্যাদার ভিত্তিতে যে ডিপ্লোম্যাসি, যে পলিসি, যে ফরেন পলিসি, সেটা কখনোই ভারত চায় না। ভারত চায় যে একটা হেজিমনিক ফরেন পলিসি প্র্যাকটিস করতে, অর্থাৎ প্রতিবেশী যে দেশগুলো আছে এই দেশগুলোকে তার কথা মতো তার ফরেন পলিসি পরিচালিত হবে। এবং অনেকগুলো দেশের সাথে ভারতের চুক্তিও আছে, আপনি জানেন, ভুটানের সাথে আছে, নেপালের সাথে আছে, এবং এই দেশগুলোর কিন্তু কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নাই, এটা কিন্তু তাদের সাথে চুক্তি আছে, আপনি জানেন। এই চুক্তির ভিত্তিতে কিন্তু তারা নিজস্ব পররাষ্ট্রনীতি তৈরি করতে পারে না। ভারতের নীতিটাই তাদের পররাষ্ট্রনীতি, এবং বাংলাদেশকেও কিন্তু এই আহ্বান তারা রেখেছিলেন, বাংলাদেশ রাখেনি। চুক্তি না থাকলেও মোটামুটি সব দিক থেকে ওই জায়গায় বাংলাদেশেও 7টি চুক্তি এরকম, ওই যখন আর্মি আসতেছিল সেরকম গোপন অনেক কিছু ব্যাপার আছে। সেক্ষেত্রে এই যে তারা যে বালখিল্য আচরণ করলেন, তাদের সাংবাদিকতা, মিডিয়া, গণমাধ্যম এবং তাদের এই যে তাবৎ মন্ত্রী আর নেতারা ডক্টর ইউনূসের সাথে এখনো করছেন, ইম্যাচিউরিটি আমি বলছি। মানে ওই যে দীর্ঘদিনের যে হেজিমনিক পলিসি, যে প্র্যাকটিস, এর মধ্য দিয়ে, এই পলিসিটা প্র্যাকটিস করার মধ্য দিয়ে ভারতের মিডিয়া এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। মানে চাইল্ডিশ একটা আচরণ, চাইল্ডিশ আচরণ। ভারতের সিভিল সোসাইটি এটাকে অভ্যস্ত হয়ে গেছে, এটাতে ভারতের পলিটিশিয়ানরা এটাতে অভ্যস্ত হয়ে গেছে। মানে এখান থেকে বের হয়ে আসে ভিন্ন কোনো চিন্তা ভাবনা করা, এটা তাদের মাথার মধ্যেই নাই। এটা তাদের একটা ব্যর্থতা, বড় ধরনের ব্যর্থতা। আমরা এখন আমাদের ডক্টর ইউনূসের জন্য শুভকামনা রইল আমাদের, এবং আমরা এক কথায় বলতে পারি যে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। উনি শেক্সপিয়ারের কথা, এটি অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এবং ডক্টর ইউনূস আসলেই আপনি যেটি বললেন যে যা বলেছেন তাই করেছেন, দোলাচালের মধ্যে করেছেন, চরম অসহযোগিতার মধ্যে করেছেন, চরম সমালোচনার মধ্যে করেছেন, যা উনি করেননি সেই অপবাদ দায় নিয়েও করেছেন। এবং দিন শেষে তিনি কাউকে কোনো কথাই বলেননি, দিন শেষে তিনিই সবার উপরে থেকেছেন এবং থাকবেন। ডক্টর ইউনূসের জন্য শুভকামনা রইল।
মেজবাহুল আজম সওদাগর, এবার আমরা মন্ত্রিসভার কথায় আসি। এই যে আপনি আমাকে প্রথমে বলেন, এই যে বিভিন্ন মিডিয়া যে মন্ত্রিসভায় কারা থাকছেন এটা নিয়ে আলোচনা করে, আমরা তো আসলে জানি না, এটা প্রধানমন্ত্রী ঠিক করবেন। আপনি কি জানেন, বা আপনি একটা প্রেডিকশন করে বলতে পারেন? যেমন আমি প্রেডিকশন করতে পারি, যেমন মির্জা ফখরুল থাকতে পারেন, কারণ বড় নেতা, সিনিয়র নেতা। সাধারণ চিন্তার থেকে যা বলা যায়, আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতে পারেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন থাকতে পারেন, তারা আগেও ছিলেন মন্ত্রী। কিন্তু এই আলোচনাটা আমাদের জন্য কতটা জরুরি, নাকি না এই নতুন বাংলাদেশ, তারেক রহমানের সামনে যে চ্যালেঞ্জ, তার ফরেন পলিসি নিয়ে যে চ্যালেঞ্জ, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বলয় কীভাবে আপনি ঠিক করবেন, এবং এই যে চাইল্ডিশ ভারত, বিশাল ভারত, গ্রেট ইন্ডিয়া যে চাইল্ডিশ আচরণ করছে, সেটা কীভাবে ঠিক করবেন, এই জায়গাতে আসলে তার সামনের এই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য কী ধরনের ব্যক্তিদেরকে মন্ত্রিসভায় কানেক্ট করা উচিত? আচ্ছা, আপনি যেমনটি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলেছেন, যে বাংলাদেশের এই মুহূর্তের যে জিও পলিটিক্স, ভূ রাজনীতি, তারপর প্রতিবেশীর সাথে বাংলাদেশের সম্পর্ক, তারপর আপনি বললেন চায়না ইন্ডিয়া বা চায়না আমেরিকার সাথে যে আমাদের যে ব্যালেন্স, প্লাস ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের যে সম্পর্ক, সব কয়টা বিষয়, মিয়ানমার ইস্যু আছে, রোহিঙ্গা ইস্যু আছে, সব কয়টা বিষয়, তারপর ইকোনমিকে রিবিল্ড করতে হবে, ইন্ডিয়ান ইন্টারনাল পলিটিক্স, ইন্ডিয়ান ইন্টারনাল পলিটিক্স আছে, তারপরে আমাদেরকে এফডিআই নিয়ে আসতে হবে। তো সব কিছু মিলে মূলত দেশের আমাদের সাধারণ মানুষের মধ্যে না হোক, একটা শ্রেণীর মধ্যে যারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, ঠিক সেই শ্রেণীটার মধ্যেই আসলে একটা উদ্বেগ কাজ করছে যে মন্ত্রিসভায় অন্তত খুব দক্ষ এবং অভিজ্ঞ লোকজনের এবার কিন্তু দরকার আছে এই জিনিসটা সামলানোর জন্য। ইকোনমিকে রিবিল্ড করা, ফরেন পলিসিকে একটা ব্যালেন্সিং ফরেন পলিসিতে নিয়ে আসা, এবং ডক্টর ইউনূস আমাদেরকে ফরেন পলিসিতে ঠিক যে জায়গাটাতে আমি প্রথমে বললাম, যে জায়গাটাতে নিয়ে এসে দাঁড় করায় দিলেন, এটার পক্ষে ব্যাপক জনমত রয়েছে দেশে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এর বাইরে গেলে গভর্নমেন্টকে সমালোচনার মুখে পড়তে হবে। তো সেই জিনিসটাকে যিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন তার জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়, ওই জায়গাটা ধরে রাখা। তারপর ইকোনমিকে রিবিল্ড করা, ইকোনমিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। আজকে ডক্টর ইউনূস তার ভাষণে তিনি বললেন যে আমাদের ফরেন বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেটা কি অবস্থায় আছে, ঋণের কি অবস্থায় আছে, 26 বিলিয়ন ডলার সব কিছু তিনি একটা বললেন। তো এগুলো সব কিছুকে ভালোভাবে ধরে রাখা, আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা, এটা ইকোনমির জন্য একটা বড় ব্যাপার। তো সেখানেও দক্ষ লোকজন, অভিজ্ঞ পলিটিশিয়ান যেমন দরকার আছে, তেমনি আমরা শুনতে পাচ্ছি যে টেকনোক্র্যাট কোটাতেও অনেকে হয়তো আসবে না। অবশ্যই দলের যারা অভিজ্ঞ তারা আসবেন, কারণ তারা তো দীর্ঘ সময় এর আগেও মন্ত্রী ছিলেন। আমার মনে হচ্ছে যে বিশেষায়িত নলেজ রয়েছে, বিশেষায়িত জ্ঞান রয়েছে, সেই দিকেও তারেক রহমান দৃষ্টি দেবেন এবং ধারণা। দেখুন, আমরা আজকে মানে আধুনিক বিশ্বে সাধারণত লিডারই আমাদের, যে নতুন লিডার আমরা পেলাম, মানে আমাদের প্রধানমন্ত্রী, তার সফলতা এবং ব্যর্থতা কিন্তু তার টিমের উপর নির্ভর করে। অবশ্যই, হ্যাঁ, মানে টিমের উপর নির্ভর করে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা, এই কারণে বলছি যে এত দ্রুত ঘটনাগুলো ঘটেছে ওনার ক্ষেত্রে। উনি দেশে এসেছেন, দ্রুত তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, দ্রুত, এবং তার সবচেয়ে বড় যিনি অ্যাডভাইজার, এর চেয়ে বড় রাজনীতিবিদ বা রাজনৈতিক অ্যাডভাইজার তার হতে পারে না, যার মা খালেদা জিয়া। কিন্তু তাকে তিনি হারালেন। হয়তো উনি থাকলে আমাদের সারা জাতি, যেভাবে খালেদা জিয়া যতক্ষণ বেঁচে ছিলেন আমরা জাতি এক ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের প্রধানমন্ত্রী সেই সুবিধাটা পেতেন। তো সেই জায়গাতে আসলে তিনি কিভাবে এগোবেন? আব্দুর রহমান, আপনার কাছে আসি, পরে আপনি বলবেন। ধন্যবাদ। সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আগামীকালকে 17 ফেব্রুয়ারি বাংলাদেশ তথা আগামীকাল মানে আমরা 17 ফেব্রুয়ারি, আজকে অলরেডি আমরা 17 ফেব্রুয়ারিতে আমরা প্রবেশ করেছি। বাংলাদেশ তথা সারা পৃথিবীর জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে। বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, সন্তান হিসাবে আগামীকালকে উনি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করবেন। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে আমি মনে করি যে একটি অনন্য দৃষ্টান্ত। বিরল, খুব অল্প কয়েকটি পরিবার আমরা ওনার বেশিরভাগ পরিবার ডাবল আছে, কিন্তু ট্রিপল নাই। আমরা ওনার জন্য শুভকামনা। তার পাশাপাশি আমাদের জানেন যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি যুদ্ধ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি বেঁচে নেই, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু আগামীকালকে উনি যদি থাকতেন, প্রধানমন্ত্রী না হয়ে যদি থাকতেন,
উপস্থিত থাকতেন, প্রধানমন্ত্রী না হয়ে থাকতেন মানে? না উনি উপস্থিত থাকতেন ওনার সন্তানকে, মানে অর্থাৎ উনি প্রধানমন্ত্রী হয়তো দায়িত্ব নিতেন না, আমাদের বিশ্বাস ছিল যে হয়তো উনি ভাইয়াকে দিয়েই প্রধানমন্ত্রীর দায়িত্বটা গ্রহণ করাইতেন। কিন্তু উনি কালকে থাকলে জাতি ওই যে ওই দিনের মতো, ওই সময়ের মতো, আগের মতো সারা বাংলাদেশের ফোকাসটা কিন্তু ওইখানে থাকতেন এবং সারাটা বাংলাদেশে কিন্তু তখন হাসতো কিন্তু। তো আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমি যে জিনিসটা, আমার মন্ত্রিসভার ব্যাপারটা আমরা কনসার্ন ওদিকে না গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জিয়া পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা রাষ্ট্র ক্ষমতা আসার পর একজন রাষ্ট্রপতি ছিলেন, একজন প্রধানমন্ত্রী 3 বার ছিলেন। বাংলাদেশের মানুষের, আপামর জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা ওনারা পূরণ করেছেন এবং ক্ষমতার বাইরে থেকেও মানুষের জন্য যে যুদ্ধ করেছেন। বিগত মাত্র 46 দিন, 25শে ডিসেম্বর থেকে নির্বাচনী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত 46 দিনে জনাব তারেক রহমানের অ্যাক্টিভিটিস যেদিন নেমেছেন, 16 মিনিটের ভাষণ এবং সর্বশেষ দিন পর্যন্ত ওনার মানুষের সামনে যে উপস্থাপনাটা, মানুষের প্রতি ওনার যে শ্রদ্ধা, পার্টির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং একজন আলেম সহ আরম্ভ করে সাধারণ পাবলিকের প্রতি ওনার যে শ্রদ্ধা, ওনার যে মুভমেন্টগুলা, সেটা জাতি দেখেছে। তো আমার বিশ্বাস জনাব তারেক রহমানও ওনার বাবা এবং মায়ের মতো করে দেশ এবং জাতির জন্য নতুন কিছু নিয়ে আসবেন। আমি আপনার সাথে একটু যোগ করি, এই আমি- যে আমি- ওনার যে জি। শ্রদ্ধা, এগুলো একটা ব্যক্তি মানুষের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। জি। আমরা এতটাই দৈন্য যে আমাদের মধ্যে ওই ক্যারেক্টারিস্টিক্স নাই, যে কারণে ওনারটা আমাদের চোখে লাগছে, চোখে লাগছে। আমরা তারপরে ওনাকে শ্রদ্ধা জানাই। জি বলুন। তো আমাদের মূল কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আমি অন্য মন্ত্রী সাহেবদেরকে আমরা ছোট করছি না, কিন্তু প্রধানমন্ত্রী যিনি মূল এখানে কিন্তু চলে আসতেছে, আমাদের বর্তমান যিনি সেনাবাহিনী প্রধান, আমরা একটু আগে আমাদের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছি। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে যদি আরেকজন যদি সেনা প্রধানকে আমরা যদি ধন্যবাদ দিতেই হয়, ওয়াকারুজ্জামান। স্পেশালি বর্তমান যিনি সেনা প্রধান, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই সেনা প্রধানের যে দায়িত্ব, উনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত উনি কিন্তু জাতিকে কিন্তু একটি এইরকম নির্বাচন উপহার দিবেন, এটা কিন্তু আসলে কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারে না। আমি গ্রামে ইলেকশন করেছি, গ্রামের মহিলারা আমাদের বলেছে আমরা এই ভোট কেন্দ্রে গেলে যদি মারামারি হয়, যদি ঝামেলা হয়, কোনো কিছু হয়, আমরা অনেকে দায়িত্ব নিয়ে তাদেরকে আশ্বস্ত করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন বাংলাদেশে কোথায়ও তেমন কোনো ধরনের বিশৃঙ্খলা, আমি ভোটের দিন ঢাকা শহরে কিন্তু গাড়ি নিয়ে ঘুরে বেড়েছি দেখার জন্য, কোথায় কোথায় এক মানে বিন্দু মাত্র কোনো ধরনের, হ্যাঁ টুকিটাকি, এটা স্বাভাবিক। তা আমি আবার ঘুরে ফিরে আসতেছি জনাব তারেক রহমানের বিষয়টা আমাদের হচ্ছে মূল সেনাবাহিনীর যিনি আমাদের এই মন্ত্রিসভা এবং এই সরকারের যিনি প্রধান, আমরা ওনার প্রতি আমরা ফোকাস রাখি যে উনি যে সমস্ত কথাগুলো উপস্থাপনা করেছেন জাতির সামনে, নির্বাচন ইস্তেহারে উনি যেদিন দিয়েছেন, আমি ওনার সামনে উপস্থিত ছিলাম, 2.5 ঘন্টা উনি এত পাতার একটা নির্বাচন ইস্তেহার ওনার ব্রেনের মধ্যে সম্ভবত উনি ঢুকে নিয়েছেন এবং সাবলীল ভাষায় ফ্রম দ্য স্টার্ট আপ দ্য এন্ড বাংলা এবং ইংরেজিতে জাতির সামনে যেভাবে উনি উপস্থাপন করেছেন, জাতি কিন্তু মন ভরে কিন্তু ওনাকে অনুধাবন করেছেন। তা আমাদের যে প্রধানমন্ত্রী, আমরা যাকে পাচ্ছি আগামীকালকে শপথ নিয়ে আসবেন, মূল ফোকাসটা হলো যে আলহামদুলিল্লাহ জিয়া পরিবারের এবং বাংলাদেশের 18 কোটি মানুষের আশা এবং ভরসাস্থল পরীক্ষিত প্রধানমন্ত্রী। আর এখন বর্তমান মন্ত্রিসভা যাদেরকে কথা শোনা যাচ্ছে, নবীন এবং প্রবীণের সমন্বয় একটি মন্ত্রিসভা হবে। আমরা আশা করি জনাব তারেক রহমান এই মন্ত্রিসভার উনি একাই সিদ্ধান্ত নেবেন, আমার বিশ্বাস নেওয়া উচিত। এবং উনার এই পর্যন্ত একটা সিদ্ধান্ত নেবেন, পরামর্শ কারোর নিয়ে, সাথে পরামর্শ সবার কাছ করতে থেকে পারেন, পরামর্শ কারোর সাথে নিয়ে। পরামর্শ নাও করতে পারেন, এটা উনার সবার জায়গা কাছ থেকে পরামর্শ নিয়ে উনি একাই সিদ্ধান্ত নেবেন। আমার মনে হচ্ছে যে উনি একা সিদ্ধান্ত নিয়ে আগামীকালকে জাতির সামনে যে মন্ত্রিসভাটা উপস্থাপনা করবেন, আমাদের কাছে এখন পর্যন্ত বিক্ষিপ্তভাবে যে লিস্টগুলো বা যে নামগুলো আমরা শুনেছি, চমৎকার একটি মন্ত্রিসভা হবে। মানে এইখানে কোনো ধরনের সন্দেহ থাকবে না। এই চমৎকার মন্ত্রিসভা, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, আপনি একটু আমরা হলো দক্ষতা এবং যোগ্যতার দিক থেকে আমরা দক্ষতা এবং যোগ্যতার চমৎকার এবং দিকে। দেশপ্রেমিক। দেশপ্রেমিক। এখানে পররাষ্ট্রমন্ত্রী, আপনি একটু আগে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হতে হবে এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যে সম্পর্কটা, তার পাশাপাশি বর্তমানে বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। এবং আপনি জানেন যে আমাদের এখন বর্তমানে আমাদের ভিসা সংক্রান্ত বিষয় আমেরিকার সাথে জটিলতা আছে। মধ্যপ্রাচ্যে আমাদের মনে করেন যে বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের শ্রমবাজারের বিষয়গুলো রয়েছে, যে দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলো, ভারতের মতো একটি রাষ্ট্র পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্কটা কী হবে আমাদের, এই বিষয়গুলোকে যিনি হ্যান্ডেল করতে পারবেন এমন একজন ব্যক্তি আমরা ওইসব নাম শুনতেই পাচ্ছি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে থেকে ওনারা নেবেন। এবং অর্থ মন্ত্রণালয়,
বিশেষ করে অর্থ মন্ত্রণালয় এবং পাশাপাশি আপনি বাংলাদেশের বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ভদ্রলোক অত্যন্ত জেন্টেল একজন উপদেষ্টা ছিলেন। আমরা চাই যে এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, বাংলাদেশের বর্তমান অবস্থা বিগত 1.5 বছর সরকার ভালো করেছেন, জি। কিন্তু এমন অবস্থা হয়েছে, আমি আপনাকে একটা ছোট্ট একটা বিষয় বলি, নির্বাচনের দিন ভুল করে আমি মোহাম্মদপুরে একটা রাস্তায় ভুল করে ঢুকে গিয়েছিলাম। বিশ্বাস করেন, প্রকাশ্যে ইলেকশনের দিন এমন পরিমাণ মাদক বিক্রি হচ্ছিল, আমি বিশ্বাসও করতে পারি না যে আমি বাংলাদেশে আছি না আফ্রিকার কোনো একটা রাষ্ট্রের মধ্যে আছি। তাই বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য এবং সন্ত্রাস দমনের জন্য এমন একজন যোগ্য ব্যক্তি হবেন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই এই জন্য পররাষ্ট্র, অর্থ এবং স্বরাষ্ট্র সকল মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ। এই সমস্ত জায়গায় যাদের নাম শোনা যাচ্ছে, আমার বিশ্বাস জনাব তারেক রহমান আগামী কালকে ওনার সিদ্ধান্তের মধ্যে দিয়ে জাতিকে নাম শোনা যাচ্ছে মানে যে ফেসবুকে যে না ফেসবুক ছাড়াও এবং বিভিন্ন নেতাদের কাছ থেকে যাদের নাম শোনা যাচ্ছে, এবং আমরা বুঝতেই পারতেছি, আপনি অনুধাবন করতে পারতেছেন, যোগ্যতম ব্যক্তিদের নামটা কিন্তু বারবারই আসতেছে। ঠিক আছে, আমরা বিরতিতে যাব। মেজবাউল আজম সওদাগর, আমরা আরেকটি বিষয় নিয়ে কথা হলো, সেটি হলো শিশির মনির প্রথমে তুললেন কথাটি এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন শ্যাডো মিনিস্ট্রি। শ্যাডো মিনিস্ট্রি তো আসলে শ্যাডো ক্যাবিনেট, যেটি শ্যাডো ক্যাবিনেট বলতে আসলে বিরোধী দলকে শ্যাডো গভর্নমেন্ট বলে। আর শ্যাডো ক্যাবিনেট গঠনের যে সিদ্ধান্ত, এটি একটি সিস্টেমেটিক ওয়েতে পলিটিক্যাল মানে রাজনৈতিক হুমকি বা হুঁশিয়ারি দেওয়া সরকারকে এক ধরনের, যদিও এটি নিয়ে খুব একটা আলোচনা হয়নি, হয়তোবা যারা আলোচনা করা তারা এই বিষয়টি জানেন না। আমরা এটি নিয়ে আলোচনায় যাব একটু, আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। মেজবাউল আজম সওদাগর যে কথাটি বলছিলাম যে শ্যাডো ক্যাবিনেট, আমরা শ্যাডো গভর্নমেন্টটা সাধারণত অপোজিশন লিডারকে শ্যাডো গভর্নমেন্ট বলা হয়, আর শ্যাডো ক্যাবিনেট হলো স্পেসিফিক একটা কর্মসূচি। কখনো কখনো আপনার যে জানেন যে পার্লামেন্টারি ডিবেটগুলোতে হেকলিং, পার্সোনাল প্রিভিলেজ, পয়েন্ট অফ অর্ডার, এইসব সিস্টেমে কখনো কখনো সরকারকে এক ধরনের হুমকি বা হুঁশিয়ারি দেওয়া যায় যে আমরা অলরেডি আমাদের মন্ত্রিসভা গঠন করছি। বিএনপি মানে সংসদ আমাদের এখনও গঠন হয়নি, কিন্তু বিএনপির স্বাগত জানিয়েছে। এই জায়গাটি মানে মোটামুটি রাজনৈতিক জায়গায় আমরা কতটুকু আগাচ্ছি? আচ্ছা, ভেরি গুড। এই কথার উত্তরে প্রথমে আমি আপনাকে বলবো, আপনি আশার দিক আর কি, মানে এই নির্বাচনী প্রচারণা থেকে নির্বাচনটা যে হলো, সরকার গঠন হতে যাচ্ছে, এর মধ্যে কিন্তু একটা আমাদের সেই ট্র্যাডিশনাল পলিটিক্যাল কালচার থেকে যে আমরা একটা উত্তরণের দিকে যাচ্ছি, তার কতগুলো ভালো সিমটম আমরা লক্ষ্য করা যাচ্ছে আর কি। যেমন ধরেন যে নির্বাচনটা হলো একটা ঐতিহাসিক নির্বাচন, প্রতিযোগিতাপূর্ণ, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কিছু কিছু ভোট কেন্দ্রে আপনার কেন্দ্রভিত্তিক কিছু অনিয়মের অভিযোগ উভয় পক্ষ থেকে এসেছে, কিন্তু টোটালি ভোট নিয়ে কোনো ধরনের টোটাল পার্সেন্টেজ কোনো ধরনের অভিযোগ নাই, এটা একটা ভালো। এবং যারা বিরোধী দলে যারা আসছেন তারা কিন্তু মানে প্রথম থেকেই মেনে নেওয়ার একটা মানসিকতা, এটা একটি ভালো জিনিস পাওয়া গেল আর কি। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে বিজয়ী দলের যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি খুব দ্রুত সময়ের মধ্যে, যেটা আমরা চিন্তাও করিনি, তিনি কিন্তু বিরোধী দলের বাসায় ছুটে গিয়েছেন, ফুল দিয়েছেন, হাসি মুখে, মানে অন্যরকম একটা পরিবেশ। এখন পর্যন্ত তিনি অনেকের সাথে দেখা করছেন, এটি একটা বিষয়। পাশাপাশি আসলো শ্যাডো ক্যাবিনেটের যে বিষয়টা, বিরোধী পক্ষ থেকে দাবিটা আসার সাথে সাথে কিন্তু বিএনপি পক্ষ থেকে এটাকে ওয়েলকাম জানানো হয়েছে। আচ্ছা, এখন ওয়েলকাম জানানো হয়েছে, এগুলো কিন্তু একটা ভালো কালচারের লক্ষণ, আমরা যে ভালোর দিকে যাওয়ার একটা সিমটম। আমি জানি না ভবিষ্যতে কী হবে, তবে সিমটমটা বলতেছে যে আমরা পুরনো জায়গা থেকে কিছুটা ভালোর দিকে যাচ্ছি। এবার আসেন যে শ্যাডো ক্যাবিনেটটা আসলে কি, আপনি যেমনটি বললেন, শ্যাডো ক্যাবিনেটটা হচ্ছে যে আপনার এটা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসির একটা কালচার, যে কালচারে হ্যাঁ একটা কালচার, এটা অস্ট্রেলিয়ার আছে, ইউকেতে আছে, তারপরে কানাডায় আছে, নেদারল্যান্ডে আছে, অনেক জায়গায় আছে শ্যাডো ক্যাবিনেট হয়। কি শ্যাডো ক্যাবিনেটটা আসলে কেমন, মানে গভর্নমেন্ট যেমন একটা ক্যাবিনেট ফর্ম করে, এই ক্যাবিনেটের পিছে পিছে বিরোধী দল এরকম একটা ক্যাবিনেটের মতো সেট করে আর কি। সেট করে ধরেন যে 10টা মন্ত্রণালয় আছে, 10টা মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে, এইখানে বিরোধী দল 10 জনকে 10টা মন্ত্রণালয়ের পিছনে লাগায় দেয় আর কি। একজনকে তুমি পররাষ্ট্র দেখবা, তুমি স্বরাষ্ট্র দেখবা, তুমি এটা দেখবা, তুমি এটা দেখবে, এইভাবে। আচ্ছা, এনারা কি করবেন, এনাদের কাজটা কি?
এনাদের মিনিস্টার তা কিন্তু না, সে মিনিস্টার হিসেবে কোনো সুযোগ সুবিধা পাবে এমনও না, অনেকের মধ্যে এই ধারণাটা আছে, এমনও না। তাহলে এনাদের কাজ হচ্ছে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাকে যেটা দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা ওই মন্ত্রণালয়ের মন্ত্রী কি কাজ করছে, ওখানে কি হচ্ছে, কি পলিসি হচ্ছে, প্রত্যেকটা জিনিস ইনস্ট্যান্ট খবরাখবর রাখা, এবং একটা পলিসি ওখান থেকে পলিসি বা সিদ্ধান্ত যেটাই হোক আসার সাথে সাথে সেইটার ভালো দিক খারাপ দিক সাথে সাথে উনি তুলে ধরবেন, এবং ওই মন্ত্রণালয়ের পিছনে একটা ওয়াচডগ হিসেবে উনি কাজ করবেন। সো ইনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস একটা পলিসি ডিবেট কিন্তু চলবে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে প্রত্যেকটা মন্ত্রীর পিছনে যদি একজন করে লেগে থাকে এইভাবে, তাহলে জবাবদিহিতার যে কাঠামো একটা তৈরি হয়, উনি সবসময় লেগে থাকে এখানে কি হচ্ছে। এবং আপনি জানেন যে যে কোনো করাপশান বা দুর্নীতির প্রধান সূত্রটা হচ্ছে, প্রধান কৌশলটা হচ্ছে যে সব গোপন রাখতে হবে, অ্যাক্সেস টু ইনফরমেশন নাই। তো আপনার এর মধ্যে দিয়ে অ্যাক্সেস টু ইনফরমেশন হবে। আপনি জানেন যে বাংলাদেশে তথ্য অধিকার আইন আছে, তথ্য অধিকার আইনের এখন শ্যাডো মিনিস্টার যে কোনো সময় মন্ত্রণালয়ে একটা আবেদন দিবেন, তিনি এটা এত তারিখে কি হয়েছে এটা আমি জানতে চাই, তো তথ্য অধিকার আইন অনুযায়ী কিন্তু ওই তথ্য সরবরাহ করতে বাধ্য। তাহলে কন্টিনিউয়াস একটা পলিসি ডিবেট চলবে। বেসিক জায়গাটা বুঝছি, কিন্তু এই 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 এটা এক ধরনের হুমকি তো দেওয়া, আসলে একটা কর্মসূচি দেয়। আমরা না, এটা হুমকি বলতে হলো পলিটিক্যাল নর্মস। আমি বলবো যে এটা একটা জবাবদিহিতার একটা মেকানিজম, অ্যাকাউন্টেবল করা। এবং এটা তো এখনো মন্ত্রিসভা বা সরকার বা সংসদই গঠন হয়নি, সেই জায়গা থেকে অপোজিশন আগেই কেন এটা দিয়ে রাখলো? আগেই দিয়ে রাখলো যে এইটা তো কালচার, এটা তো ডেমোক্রেটিক একটা কালচার, যে অপোজিশন দিচ্ছে এটা আমাদেরকে ভালোভাবে নিতে হবে। অপোজিশন চেয়েছে, ভালো না নেওয়ার কিছু নাই, ওয়েলকাম জানিয়েছেন, হ্যাঁ ওয়েলকাম জানিয়েছেন নেতারা। কিন্তু এখনই কেন চিন্তা করলেন যে জামাতের ইয়েটা কি, মানে জামাতের মোটিভটা কি যে এখনই এই কর্মসূচিটা দিলেন? তারা চাচ্ছে যে মানে একটা বিরোধী দল হিসেবে শক্তভাবে একটা তারা ভূমিকা পালন করতে চাচ্ছে, এবং গভর্নমেন্টকে অল টাইম একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে শক্তভাবে তারা ওয়াচডগ হিসেবে রাখতে চাচ্ছে, কাজ করতে চাচ্ছে। একটু আব্দুর রহমান আপনার কাছে আসছি, আপনি এই যে এই খবরটি তো নিশ্চয়ই শুনেছেন, এই জায়গাতে আপনি বাইরে সৌদি আরবে থাকেন, যদি সৌদি আরবে তো পার্লামেন্ট ওয়ার্ক করে না, যাই হোক আপনি অন্য জায়গায় দেখেন, এটার এই যে জামাত কনভেনশনাল, মানে আসলে রাজনীতির এই সংসদ শুরু না হওয়ার আগেই এক ধরনের কর্মসূচি দিয়ে কার্ড মানে স্টিল করে দিল। আমরা ধন্যবাদ জানাই, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, কিন্তু খুব আর্লি কথাটা বলে ফেলছে। এখনও আমাদের মিনিস্ট্রি গঠন হয়নি, শপথ নেওয়া হয়নি। যদি শপথ নেওয়া হয়ে যেত, মন্ত্রী পরিষদ গঠন হতো, তারপরে তারা কথাটা বলতে পারতো, আপনি তো নির্দিষ্ট টাইমকে দিবেন তাদের কাজ করতে। কিন্তু এখন পর্যন্ত হয়তো মনে করেন যে শপথ নেওয়া হলো না, মন্ত্রী পরিষদ গঠিত হলো না, কিন্তু তারা অ্যাডভান্স কথাটা বলে ফেলছে। আসলে আমরা এটা ছোট করতে চাই না তাদেরকে, আমরা বলতেই পারি যে এত আর্লি বলা ওনাদের ঠিক হয় না। সাথে সাথে আমাদের দলের পক্ষ থেকে তাদের ওয়েলকাম জানানো হয়েছে। কিন্তু ওনারা যদি এই ছায়া মন্ত্রী পরিষদ গঠন করে বিভিন্ন মন্ত্রী বা সেক্রেটারি লেভেলে বা বিভিন্ন জায়গাতে ওনারা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না করে। ওনার অধিকার আছে, যে সমস্ত যেটা নাগরিক অধিকার সেটা সবারই জানার অধিকার আছে, কিন্তু অতি উৎসাহী হয়ে আমরা এই নির্বাচনে দেখেছি 2-4 জন প্রার্থী বা নির্বাচনের আগে আমাদের প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে এমন কোনো ব্যক্তি নাই। বর্তমান আপনারা জানেন যে একটা স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে যে সমস্ত আচরণ করা হয়েছে, বিএনপি সকল প্রকার ধৈর্য সহকারে বিএনপি কিন্তু মোকাবিলা করে যাচ্ছে। তো এই কালচার থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে, যেটা জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণার মধ্যে এমন কোনো ওয়ার্ড উনি ইউজ করেন নাই। সর্বশেষ পর্যন্ত হ্যাঁ কিছু কথা হয়েছে ইশারা ইঙ্গিতে, এটা তো স্বাভাবিক, বলতেই হবে, বলাটা স্বাভাবিক। তো আমরা বিশ্বাস করি যে বর্তমান জামাত ইসলাম সহ ওনাদের যে 11 দলীয় জোট, ওনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এবং আমি একজন দলের মেম্বারের চাইতে মোস্ট ইম্পর্টেন্ট, আমি কিন্তু বাংলাদেশের নাগরিক। তারা যদি ভালো কিছু করে সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু বেনিফিশিয়ারি হব। আপনার এই দায়িত্বশীল আচরণের কথা শুনে মেজল আজম সওদাগর আমার কাছে খালি মনে হয় আগের যে কোনো বিরোধী দলকেই আমি পাইনি যারা বলেনি যে দায়িত্বশীল আচরণ করব না। তারা প্রত্যেকেই দায়িত্বশীল আচরণ করেছেন, তারা প্রত্যেকেই ওয়াকআউট করেছেন, তারা প্রত্যেকেই সংসদ থেকে। আসলে হইল কি, জামাত ইসলাম কখনো সরকারে ছিলেন না, বিরোধী দলে ছিলেন না, সেটা জামাত ইসলামের একটা সুবিধা আছে। এখানে ওনাদের কাছ থেকে হঠাৎ করে আমরা কিন্তু দায়িত্বশীল আচরণ বা ভূমিকার বিষয় আমরা কিন্তু আশাও করতে পারি না। না, এই জায়গায় আমি জানি না আমি আপনার সাথে একমত হব কীভাবে। আপনি রাজনীতিতে নেমেছেন এবং আপনি রাজনীতির আপনার যে দেশের রাজনীতি করছেন সেই দেশের রাজনীতির
সর্বোচ্চ চূড়ায় গিয়েছেন, আপনি এখন সংসদ সদস্য, সেখানে আপনি আপনার অভিজ্ঞতা নাই দেখে যে করবেন না, না না, এটা মেনে নেওয়া যাবে কিনা এখানে সন্দেহ আছে। এখানে আপনি জানেন যে আমাদের জামাতের এখন বর্তমান যিনি দায়িত্বপ্রাপ্ত আমির, উনি কিন্তু বক্তৃতা দিতে গিয়ে একটা পর্যায়ে কিন্তু অনেকগুলো কথা উনি ভালো বলেছেন, ফাঁকে ফাঁকে দেখেছি ওনাকে, কিন্তু উনি কিন্তু ওনার জায়গা থেকে উনি কিন্তু ছুটে যাচ্ছেন। দলের প্রধান হয়ে যে কথাগুলো বলার দরকার ফাঁকে ফাঁকে, এই জন্য আমরা বলতেছি যে একজন, উনি ফিরে আসবেন এসব কথা বলার। হ্যাঁ, এখান থেকে ফিরে আসবেন। আমরা একটা ছোট্ট বিরতিতে নেব, বিরতির আগে বলে যাই সেটি হলো যে ঠিক এই মুহূর্তে আমি ওই ফেসবুকের লিস্টগুলোই আছি, আমরা এটা জাস্ট তালিকায় আমরা নামগুলা এটা এটা আমাদের নাম না, এটা ফেসবুকের নাম, এখান থেকে আমরা বলতে পারি যে কারণ শেষ পর্যন্ত এগুলো নিয়ে আবার মানুষের মানে আগ্রহ আছে। আর এই প্রোগ্রামের সাথে আমরা শুভকামনাও জানাবো যে আগামীকালকে যারা মন্ত্রী এবং এমপি হচ্ছে। আমরা ছোট একটা বিরতির পরে এসে আলোচনা করবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা অনেকগুলো নাম দেখছি, যাই হোক আমি আসলে নাম না বলে আমি আপনাদের সাথে কথাতেই চলে আসি। সেটি আমি সরকারের চ্যালেঞ্জের জায়গাতেই যাব, সংসদ সদস্যদের শপথ এবং সরকারের চ্যালেঞ্জ। তার আগে আমি একটু জেনে নিতে চাই আপনার কি প্রক্রিয়াটি সম্পর্কে নিশ্চয়ই আপনি ধারণা আছে, সেই যে কীভাবে কেন এমপিদের কে শপথ পড়াচ্ছে, কেন মন্ত্রীরা বাইরে এসে শপথ দিচ্ছেন, এটা একটু আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন। এটা প্রাথমিকভাবে এটা মেজর সিগনিফিকেন্ট তেমন কোনো কারণ না থাকলেও নর্মালি যেটা বোঝা যাচ্ছে যে হচ্ছে স্পিকারের অনুপস্থিতি, স্পিকারের অনুপস্থিতি এটি একটি কারণ। আর দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে যে সংসদ ভবনের এই প্লাজা, এর সাথে জুলাই স্মৃতির অনেকগুলো বিষয় এখানে জড়িত, বঙ্গভবনের সাথে ঠিক তেমন একটা বেশি নাই। তো সব কিছু মিলেই আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এবং আমার কাছে সিদ্ধান্তটা খুব মানে চমৎকার মনে হয়েছে। মানে এটা এবং খোলা আকাশে, আমি যতটুকু জানি যে খোলা আকাশের নিচেই শপথটা হবে আর কি। এবং আমি শুরুতে বলছিলাম যে আগামীকালকে একটা বিভিন্ন মাহেন্দ্রক্ষণ তো আমরা দেখছি, জি, সম্ভবত আমাদের এখনকার যিনি রাষ্ট্রপতি আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি এই বিরল একটি ইয়ের সম্ভবত 3বার শপথ পড়াতে যাচ্ছেন, 3বার সরকার শপথ পড়াচ্ছেন। এবং একই সাথে আরো একটা বিষয় আছে যে এইটি নজিরবিহীন, এর আগে কখনো দেখা যায়নি এরকম খোলা আকাশের নিচে। এটিকে আসলে এক ধরনের ওই বিপ্লব বা গণ অভ্যুত্থান থেকে এই শেষ পর্যন্ত এই সরকারটাই ফলাফল, আমার ধারণা তাই। সেই কনসেপ্টটাকে সামনে রেখেই এটা আসলে করা হয়েছে, একটু ব্যতিক্রম এটাকে করার চেষ্টা করা হয়েছে আর কি। এবং এটাকে একটু স্মরণে রাখার জন্য বিষয়টাকে একটু ট্র্যাডিশনাল ওয়ের বাইরে এটাতে আসা হয়েছে। এবং ডেফিনেটলি এটার মূল কারণ হচ্ছে এই সংসদ ভবনের এই প্লাজার সাথে জুলাইয়ের কিছু স্মৃতি জড়িত, সেটাকে পাশাপাশি ম্যাডাম খালেদা জিয়ার মাজার রয়েছে সেখানে, শহীদ জিয়াউর রহমানের মাজার পাশে জুলাই রয়েছে। সনদের জায়গায় আসতে চাই, সেটি হলো জুলাই সনদ হা না ভোট নিয়ে এক ধরনের আলোচনা আমাদের মধ্যেকারই বিভিন্ন তারা বুদ্ধিজীবীরা করেন। একজনের কথা শুনলাম, একজন সাংবাদিক বলছেন যে যেহেতু ওই 100 আসন করতে আবারও টাকা পয়সা খরচ হবে, জায়গার দরকার, এটার দরকার নেই, আমরা বাক স্বাধীনতার যেই দিকটা আছে সংবিধানে সেটাকে আমরা আর একটু জোরদার করলে এটা হয়ে যেতে পারে। তো এখন আমার প্রশ্ন হলো যে আপনি ইতিমধ্যেই আপনার যে মালিক, আপনার মালিক মানে দেশের মালিক হলো জনগণ, সেই জনগণের কাছ থেকে তাদের সিদ্ধান্ত তারা আপনাকে অর্ডার করেছে যে এইটা দিকে, সেখানে আমরা এটাকে বন্ধ করে রেখে আসলে কি করতে পারবো? এটা আপনাকে সাংবিধানিকভাবে এটা বন্ধ করার কোনো সুযোগ আছে আমি মনে করি না, কারণ এটাতে কতটা অ্যাপ্রুভাল হয়েছে। অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, দ্য পলিটিক্যাল পার্টিস দে হ্যাভ অ্যাগ্রিড। ফার্স্টলি তারা অ্যাগ্রি করেছে যে এটা হতে হবে বা এটা হওয়া উচিত, এবং গণভোটের প্রস্তাব কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে এসেছে, এটা ফার্স্ট আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে গণভোটের জন্য আদেশ জারি হয়েছে, সংবিধান সংস্কার আদেশ জারি হয়েছে, সেই আদেশের ভিত্তিতে কিন্তু গণভোট হয়েছে। এবং এই গণভোটের মূল্য হচ্ছে, যে মূল্য বলেন বা গণভোটের আপনি পাওয়ার বলেন, তাহলে আপনাকে
একক সংখ্যাগরিষ্ঠতা বলেন পার্লামেন্টে বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বলেন, সব কিছুর উপরে হচ্ছে গণভোট। না এছাড়া তারপরে আরেকটা প্রশ্ন এখানে তোলা হচ্ছে যে বলা শেষ হচ্ছে করুক, যে আপনি আর বলুন। যে বলা হচ্ছে যে গণভোট আপনার যেমন সংবিধান সংস্কার বিষয়ে কিছু প্রশ্ন অনেকে তুলছেন যে এটা তো সংবিধানে এইভাবে বলা নাই, তাহলে এটা যদি হয় তাহলে গণভোটও তো সংবিধানে বলা নাই, গণভোটের বিধান তো তুলে দেওয়া হয়েছে সংবিধান থেকে, তাহলে গণভোট তো হলো একটা আদেশের ভিত্তিতে। এগুলোর প্রত্যেকটার মূল ভিত্তি হচ্ছে আপনার জুলাই রেভলিউশন। জি, আমরা একদম জুলাই শেষ রেভলিউশন হচ্ছে এটার লেজিটিমেট। শেষ প্রান্তে আব্দুর রহমান। জি না, যে কথাটা আপনি বললেন একটু আগে, আসলে এই প্রস্তাবটা তো জনাব তারেক রহমানের আমাদের দলের পক্ষ থেকে এসেছিল আপার হাউস, 31 দফা দিয়ে। হ্যাঁ 31 দফাতে, তো এইটা তুলে দেওয়ার প্রশ্নই আসে না এটা। এবং কোনোভাবে এটা আপনি 18 কোটি মানুষের মধ্যে থেকে 12 কোটি ভোটার থেকে আপনি অলরেডি এটা আপনার ডিক্লারেশন নিয়ে তার এসেছেন, সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়ে এসেছেন। কারণ এই আপনার পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, যে আপনাকে পাবলিকে আপনাকে ভোট দিয়ে আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, এই সিদ্ধান্ত মোট কথা, থেকে এই সরার মতো সংসদের মালিক যিনি, তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। সিদ্ধান্ত আপনি দিয়ে এটা দিয়েছেন। না পাশ করলে আসলে এখান মালিকের থেকে সিদ্ধান্ত। সরে যাওয়ার কোনো সুযোগ নাই। তার পাশাপাশি আমার দল যে 31 দফা আছে, সেই 31 দফাতে আমার নেতা জনাব তারেক রহমান সবার আগে কিন্তু সেটা কিন্তু উনি সিদ্ধান্ত দিয়েছেন, আমাদের দলের সিদ্ধান্ত এসেছে। তো সেখান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা এটাকে মানে ধরে রাখতে পারি যে ইনশাআল্লাহ এটা জি পাশ হয়ে যাবে এবং এটা থাকবে 180 দিনের মধ্যে। এখন যেটা বলছেন যে শপথের বিষয়টা যেটা আসছে, যে মানে এই যে কি যেন সংবিধান মানে এই যে সংসদ পরিষদ শপথ, এখন মানে যেটা রেফারেন্ডামের জন্য যে গণপরিষদ সদস্য হবে তারা। জি, এখন এই বিষয়টাকে নিয়ে আপনাদের মধ্যে থেকে কিভাবে ব্যাখ্যা আসতেছে, কিভাবে কথা আসতেছে, এটা না, নরমালি এটা নিয়ে কিন্তু কথাই আসা উচিত না। যিনি যেই সাংবাদিকরা বা যেই বিদগ্ধ জনরা কথা বলছেন, তারা মনে হয় এটাই জানেন না যে গণভোট দিয়ে আপনি জনগণের সিদ্ধান্ত নিয়েছেন। এখন আপনি জনগণের সিদ্ধান্তের জায়গায় আপনি এটা আলোচনা করছেন, এটি দুইভাবে লিগালি অবৈধ হবে। একটা হলো যে যেই পক্ষটাকে নিয়ে আপনি কথা বলেছেন তিনি নাই এখানে, তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন অলরেডি। আর আরেকটা হলো যে আপনি তো তার গোলাম, আপনি জনগণের গোলাম, আপনি এখন গোলাম আরো হয়ে। কথা আছে। হ্যাঁ, এখানে তো জনগণের পক্ষ হয়ে পলিটিক্যাল পার্টিগুলোও তো একবার একমত হয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, হ্যাঁ। তার ভিত্তিতে এটা এবং বাস্তবায়ন আজকে করার জন্য সর্বশেষ জুলাই- এনসিপি তারা স্বাক্ষর করে আসছে। জি এই আলোচনাটা উঠছে কেন আপনার কি এটা মনে হয় যারা ভেতরে সমালোচক, থেকে? যারা সমালোচক তারা এই আলোচনাটা তুলছেন এবং এটার মূলত আমার কাছে মনে হচ্ছে যারা এটার বিরোধী, জুলাই সনদটাকেই যারা সহ্য করতে মানে পারেন এই না। যে বিরোধী হলে দরকার হলে অযৌক্তিক বা অসত্য তথ্য দিয়েও আমরা আলোচনা করব। আপনি কি মনে করেন যে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট এবং তাদের দোষরা কি চলে গিয়েছে? তাদের একটা বড় অংশ তো বুদ্ধিজীবীদের মধ্যে এখনো কিন্তু আমাদের মধ্যে তারা কিন্তু বিরাজমান, আমাদের মধ্যে। তারা নানা ধরনের অপতথ্য দিয়ে, অপব্যাখ্যা দিয়ে এবং বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে তারা চেষ্টা করবে, বাট আমার দল বাংলা জাতীয় দল এই সমস্ত কথা কান দিবে না। জনাব তারেক রহমান এই সমস্ত কথা কান দিবে না। রাইট, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা কালকের জন্য অপেক্ষা করছি। আমাদের ধন্যবাদ। আমি শুধু একটু কথা বলে শেষ করব। আমার বিশ্বাস বাংলাদেশে আপনারা জানেন যে জনাব তারেক রহমান যখন এসেছে, বাংলাদেশে একটা বাস এসেছে, যে বাসটা লাল সবুজে মোড়ানো এবং এইটা সারা বাংলাদেশ সফর করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি এই বাসটি, যেটা বাংলাদেশ সরকারের যেই প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর জনাব তারেক রহমান কিন্তু উনি কিন্তু ঢাকায় বসে থাকবেন না। নতুনত্ব সেটা হবে এই বাস, আমার বিশ্বাস 64 জেলায় চষে বেড়াবেন বাহ, প্রধানমন্ত্রীকে আপনারা বাংলাদেশের, আমার বিশ্বাস 64 জেলার মানুষ দেখতে আমি পাবেন যতটুকু বুঝছি পথে যে প্রান্তরে। হয়তো বা এটা একটা প্ল্যান হতেও পারে। হ্যাঁ, এটা কিন্তু ওই আমেরিকার যে আপনার যে ওই যে একটা প্লেন আছে, যেটা যেখানে যায় পেন্টাগনটা ওখানে যায়। আমার বিশ্বাস জনাব তারেক রহমান বাংলাদেশের প্রতিবান্তরে ওনার বাবার মতো করে উনিও বাংলাদেশের 64 জেলায় চষে বেড়াবেন এবং এই গণমানুষের কথা শুনবেন এবং বাংলাদেশের থেকে যে অপরাধ, দুর্নীতি এবং অপসংস্কৃতি এগুলোর জন্য উনি কাজ করে ইনশাআল্লাহ বাংলাদেশকে উনি একটা স্বনির্ভর রাষ্ট্র আপনার জন্য উপহার 30 দিবেন। সেকেন্ড সময়। ধন্যবাদ। জি, আমিও বলতে চাই যে এই জুলাই সনদের প্রতি বিএনপি স্বাক্ষর করেছে। বিএনপি সালাউদ্দিন সাহেবের একটা কথা শুনলাম যে বলেছেন যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়িত হবে। তো বিএনপি পর্যাপ্ত মানে এটা আন্তরিক একটু যে আমি জুলাই বলি সনদ যে এটা বাস্তবায়নের কিন্তু জন্য। একটা অদ্ভুত জিনিস জি, দেখলাম যে জি। নির্বাচনের আগে ও সেখানে অন্যরা যে কথা বলছিলেন, যারা বেশি মনে করেন যে জুলাই সনদ নিয়ে চিন্তিত এবং বিএনপিকে এক ধরনের অপবাদ, এক ধরনের পরিস্থিতির মুখোমুখি করছিলেন,
তখন কিন্তু বিএনপি রিজিড ছিল, বলল যে হ্যাঁ না আমরা কেন অবৈধ বৈধ জায়গা থেকে চিন্তা করব, এক ধরনের নির্বাচনের পরে কিন্তু বিএনপি এক কথায় না বলে এক দিয়েছে। কথাই তারা, এবং গণভোট হওয়ার পর খুবই পজিটিভ, এখানে গণভোটে একটা তারেক বড় রহমান পয়েন্ট বলেছেন জানেন, হায় ভোট সেটা হচ্ছে দিতে এই বলেছেন। গণভোটটা কিন্তু আসলে কিন্তু সাংবিধানিকভাবে কিন্তু এই অবৈধ হয়ে গেল। কেন এটা সংবিধানে পাশ হয়ে গণভোটটা কিন্তু হতে হয়। এখন বিএনপি কেন এখন বর্তমানে নিশ্চুপ, যে বিএনপির এখন 213 জন সংসদ সদস্য রয়েছে। এই সংবিধানের যেই কোনো কর্মকাণ্ড যদি কোনো কারণে যদি সংবিধানের ধারার সাথে না মিলে, সরকার, বিএনপি এই ইচ্ছা করে সরকারি- এটাকে কিন্তু সংশোধন করে দিতে পারবে একদম সাবলীলভাবে, সুন্দরভাবে। আপনাদের- এইখানে বিএনপি কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, বিএনপি আপনাদের দুজনকে ধন্যবাদ। স্ট্রং পজিশন রয়েছে। আমরা অপেক্ষা করছি আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের নেতা তারেক রহমান, তিনি কালকে শপথ নেবেন, তার সঙ্গে তার এমপিরা শপথ নেবেন, এবং নতুন যে চমক মন্ত্রিসভা দেখব আমরা, এবং আমাদের যে নতুন নবনির্বাচিত বিরোধী দল, নতুন নয়, এবং সেই দলের প্রধান নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনিও শপথ নেবেন, তারও অনেক প্রতিশ্রুতি দেওয়ার আছে। আমরা এই একটি প্রাণবন্ত সংসদ দেখার অপেক্ষায় রইলাম। শেষ করছি ইসমাহানি, মির্জাপুর, জিরাওয়ার।